মহাকাশের অনন্ত শূন্যের ভিতর এমন অনেক গ্রহ রয়েছে যেখানে হয়তোবা প্রাণের অস্তিত্ব রয়েছে। আরও কত অজানা রহস্য লুকিয়ে রয়েছে সেই সব গ্রহে। মনে করো এমন একটি গ্রহে যদি মানুষ পৌঁছাতে পারে। আজকের মুভিতে আমরা এরকমই এক অজানা গ্রহের ব্যাপারে জানতে পারবো। আরও জানতে পারবো সেই অজানা গ্রহে যাওয়ার পর ওদের সঙ্গে কি ঘটেছিল। মুভিতে আমরা এমন কিছু দেখতে চলেছি যেটা তোমার কল্পনারও বাইরে। তো চলো বেশি দেরি না করে মুভি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা ভবিষ্যৎ এক সময় দেখতে পাই। বিশাল একটা স্পেসশিপ বোরিয়ালিস নিঃশব্দে মহাকাশের অন্ধকারে ভেসে চলেছে। শিপের ভেতরে শত শত ক্রু সদস্য ক্রায়োপডে গভীর ঘুমে ছিল। স্পেসশিপটি একটি গ্রহের উদ্দেশ্যে এগিয়ে চলেছিল, কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে এখনো 4 বছর সময় বাকি। সমস্ত কিছু নিঃশব্দ এবং শান্ত ছিল, কিন্তু হঠাৎই একটি বিশাল উল্কাপিণ্ড শিপের সঙ্গে এসে সজোরে ধাক্কা খায়। ধাক্কাটা এতটাই ভয়াবহ ছিল যে শিপটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ধাক্কায় শিপটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজতে শুরু করে, আর শিপের ভেতর বিভিন্ন সিস্টেম একের পর এক নষ্ট হতে থাকে। এই বিশাল বড় স্পেসশিপে ক্রুদের মধ্যে একজন ছিল অ্যান্ডি। সে ছিল একজন দক্ষ টেকনিশিয়ান। তার ট্রাইপড সংকটকালীন পরিস্থিতি উপলব্ধি করে স্বয়ংক্রিয়ভাবে তাকে জাগিয়ে তোলে। অ্যান্ডি চোখ খুলতেই শিপের ভেতরে এআই ঘোষণা করে যে শিপের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং অবিলম্বে ইমার্জেন্সি সিস্টেম স্বয়ংক্রিয় করা হয়েছে। শিপের অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ডির চারপাশে দ্রুত একটি আধুনিক স্পেস স্যুট তৈরি করা শুরু করে। এই স্যুট তাকে অক্সিজেন সরবরাহের পাশাপাশি কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করবে। অ্যান্ডি জানলার বাইরে দিয়ে তাকিয়ে দেখে যে শিপ বোরিয়ালিস ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। তখন শিপের ইমার্জেন্সি সিস্টেম চালু হয়ে যায়। ধ্বংসের আগে সমস্ত ক্রাইপড মহাকাশে ছুঁড়ে ফেলা হয়। সংঘর্ষ এবং বিস্ফোরণের কারণে পডগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। অ্যান্ডির পডও অন্য পডের মতোই একটি রহস্যময় এবং অজানা গ্রহের মহাকর্ষীয় ও শক্তির প্রভাবে সেই গ্রহের দিকে ছুটে চলেছিল। এই গ্রহের শক্তিশালী মহাকর্ষ বল পডগুলোকে দ্রুত নিচের দিকে নামিয়ে আনে। অনেক পড বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধ্বংস হয়ে যায়, কারণ তারা এত চাপ সহ্য করতে পারেনি। অ্যান্ডির পডও ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। পডটি একটি উঁচু স্থানের সঙ্গে তীব্র ধাক্কা খেয়ে কিছুক্ষণ শক্ত মাটির উপর ঘষতে ঘষতে দ্রুত সামনে এগিয়ে যায় এবং অবশেষে একটি বড় মাটির ঢিপির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। ধাক্কার কারণে অ্যান্ডির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তার মনে প্রচণ্ড আতঙ্ক এবং বিভ্রান্তি কাজ করে। মাত্র কয়েক মুহূর্ত আগে কি ঘটল সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এক ধরনের অজানা শূন্যতা তাকে গ্রাস করে। অ্যান্ডি যখন তার পড থেকে বাইরে তাকায় তখন সে দেখে সে সম্পূর্ণ একটি ভিন গ্রহে চলে এসেছে। চারদিকে গভীর নীরবতা বিরাজ করছে। দূর দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই নীরবতা ভেঙে যায় স্যুটের এআই এর কথায়, যা তাকে সতর্ক করে বলে বেঁচে থাকার লড়াই এখন থেকে শুরু। হঠাৎ করে অ্যান্ডির পডটি কাঁপতে শুরু করে। এআই তখন তাকে বলে যে সে একটি অস্থিতিশীল জমিতে আছে, তাই এখান থেকে যত দ্রুত সম্ভব তাকে বের হতে হবে। অ্যান্ডি কোনোভাবেই বের হতে পারছিল না। তারপর সে পডের গ্লাস ভেঙে কোনো মতে বাইরে বের হয়। বেরিয়ে আসার পর যখন সে চারপাশটা দেখে, সে আকাশে দেখতে পায় যে তাদের স্পেসশিপ বোরিয়ালিস সম্পূর্ণভাবে পুড়ে গেছে, আর এখন সেটি এই অজানা গ্রহে ক্রাশ করছে। স্পেসশিপের বিস্ফোরণের ফলে উৎপন্ন ওয়েবের কারণে অ্যান্ডি ধাক্কা খেয়ে অনেক দূরে ছিটকে পড়ে, কিন্তু তার পরপরই সে নিজেকে সামলে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর এআই এর থেকে সমস্ত ইনফরমেশন জানতে চায়, যাতে করে এটা জানা যায় যে সে এখন কোথায় আছে। এআই তাকে জানায় তাদের স্পেসশিপটি যাত্রার শুধুমাত্র অর্ধেক পথই শেষ করেছিল এবং তারা এখন একটি অজানা গ্রহে রয়েছে। এরপর অ্যান্ডি দূরে একটি আলো দেখতে পায় এবং সে সেদিকে চলতে শুরু করে। সে রেডিওর মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর সে বোরিয়ালিসের অর্ধেক ভাঙা অংশ দেখতে পায়। সেখানে অ্যান্ডি তার সামনে
একটি পড দেখতে পায় এবং সেখানে গিয়ে সে একটি অক্সিজেন ট্যাঙ্ক নেওয়ার চেষ্টা করে। তখন অ্যান্ডি সেখানে দেখে তার একজন সঙ্গী মৃত অবস্থায় সেখানে পড়েছিল। যখন সে ওই অক্সিজেন ট্যাঙ্কটি পরীক্ষা করে তখন সে বুঝতে পারে ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু অ্যান্ডি এটা লক্ষ্য করে না যে অক্সিজেন সিলিন্ডারের ওপর রক্তের দাগ এবং ভয়ঙ্কর কোনো প্রাণীর নখের আঁচড় ছিল। এরপর অ্যান্ডি আরও কিছুটা সামনে এগিয়ে যায় এবং সেখানে তার একজন সঙ্গী ডুয়েনকে সে দেখতে পায়। ডুয়েন জানায় সে সবাইকে খুঁজছিল এবং সে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও সংগ্রহ করেছে। সে আরও জানায় ক্র্যাশের আগে নেভিগেশন লক করার সময় সে বুঝতে পারে যে কোম্পানি জ্বালানি বাঁচানোর জন্য একটি অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্য দিয়ে শর্টকাট নিয়েছিল, যার ফলে তারা একটি অজানা অঞ্চলে পৌঁছে যায়। ডুয়েন কিছু যন্ত্রপাতি ব্যবহার করে পৃথিবীতে একটি সংকেত পাঠানোর চেষ্টা করছিল, তবে সংকেত পৌঁছাতে 8 মাস সময় লাগবে। এমনকি যদি উদ্ধারকারী দল দ্রুততম স্পেসশিপ ব্যবহার করে এখানে আসার চেষ্টা করে তবুও তাদের এখানে আসতে প্রায় 2 বছর সময় লেগে যাবে। অ্যান্ডি এই কথা শুনে হতাশ হয়ে পড়ে, কিন্তু ডুয়েন তাকে আশ্বস্ত করে বলে যে বরিয়ালিসের বাকি অংশে খাবার ও পানি পাওয়া যেতে পারে। ঠিক সেই সময়ে অ্যান্ডির পায়ে লেগে একটি মেশিনের গুরুত্বপূর্ণ প্লাগ খুলে যায়। কিছুক্ষণ পর অ্যান্ডি যখন পেছন ফিরে দেখে তখন সেখানে সে ডুয়েনকে আর দেখতে পায় না। তখন সে কোনো উপায় না পেয়ে একটি বন্দুক নিয়ে স্পেসশিপের অন্য অংশে খাবার এবং সাহায্য খুঁজতে বের হয়। এই সময় অ্যান্ডির এআই তাকে মনে করিয়ে দেয় যে তার স্পেস স্যুটের অক্সিজেন কম। অ্যান্ডি তখন একটি খাদের সামনে এসে দাঁড়ায়। তখন তার এআই বলে স্পেস স্যুটটি ভালো কাজ করছে না। হতাশ হয়ে অ্যান্ডি তখন তার পরিবারকে মনে করে এবং চিৎকার করে ওঠে। একা এবং অসহায় অনুভূতিতে ভারাক্রান্ত হয়ে সে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে থাকে, যদিও বেঁচে থাকার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল। কিন্তু অ্যান্ডি তখন রেডিওতে কারো হালকা শব্দ শুনতে পায়, আর সেটা ছিল তার একজন সঙ্গী নাওয়ামি। সে এই বিপর্যয়ের মধ্যেও বেঁচে ছিল। নাওয়ামি তার লোকেশন অ্যান্ডিকে জানায়, কিন্তু সেই স্থান অ্যান্ডির থেকে কয়েক মাইল দূরে ছিল। অ্যান্ডির এআই অ্যান্ডিকে সতর্ক করে জানায় যে তার অক্সিজেন খুব সীমিত, এত দূরে যাওয়া তার জন্য ঝুঁকিপূর্ণ হবে। তারপরে অ্যান্ডি নাওয়ামির লোকেশনের দিকে রওনা হয়। এরপর কয়েক ঘন্টা পরেই পরিস্থিতি বদলে যায়। চারপাশে ঘন অন্ধকার নেমে আসে এবং দূর থেকে নানান অদ্ভুত ধরনের শব্দ ভেসে আসতে শুরু করে। অ্যান্ডি তার এআইকে চারপাশের এলাকাটি স্ক্যান করতে নির্দেশ দেয়, কিন্তু এআই সেটি করতে ব্যর্থ হয়। এরপর রাত গভীর হয়। অ্যান্ডি আরও সতর্কভাবে পথ চলা শুরু করে। তার হেলমেটের আলো ক্রমশ দুর্বল হয়ে আসছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে থেমে যায়। তার মনে হয় কেউ তাকে ফলো করছে, কিন্তু সে এটাকে নিজের কল্পনা বলে উড়িয়ে দিয়ে আবার হাঁটতে শুরু করে। তবে ঠিক তখনই তার পায়ের কাছে একটি পাথর গড়িয়ে পড়ে। পরিস্থিতি আরো তীব্র ও ভয়ঙ্কর হতে থাকে। অ্যান্ডি মাথা তুলে ওপরের দিকে তাকায় আর অন্ধকারের মধ্যে একটি ছায়া দেখতে পায় যা তাকে পর্যবেক্ষণ করছিল। অ্যান্ডি তখন আতঙ্কগ্রস্ত হয়ে যায়। সে একটি মাটির গর্ত দেখতে পায় এবং সেই গর্তের কাছে এগোয়। সেখানে এসে সে আরও একটি বড় গর্ত আবিষ্কার করে, যেটা সম্পূর্ণ মাকড়সার জালে ঢাকা ছিল। এই দৃশ্য দেখে অ্যান্ডি উপলব্ধি করে যে এই জায়গায় কোনো অজানা ভয়ঙ্কর প্রাণী রয়েছে। তৎক্ষণাৎ সেখান থেকে সে পালানোর সিদ্ধান্ত নেয়। দৌড়ানোর কিছুক্ষণ পরেই তুষারপাত শুরু হয়। সঙ্গে সঙ্গে চারপাশটা আরও শীতল, অস্বস্তিকর এবং রহস্যময় হয়ে ওঠে। একই সাথে ভেসে আসা গর্জনের শব্দ ক্রমশ ভয়ঙ্কর রূপ নেয়। হঠাৎ করে অ্যান্ডি অনুভব করে আশেপাশে কোনো বিশাল এবং অজানা কিছুর উপস্থিতি রয়েছে। দ্রুত সে তার হেলমেটের আলো বন্ধ করে এবং লুকিয়ে পড়ে। তখন রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে নাওয়ামি বলে যে ও তোমার একদম সামনে, কিন্তু অ্যান্ডি কিছুই দেখতে পায় না। ঠিক তখনই একটি ফ্লেয়ার গান আকাশে ছোড়া হয়, আর সেই ফ্লেয়ারের আলোয় একটি বিশাল বড় মাকড়সা স্পষ্ট দেখা যায়। তখন অ্যান্ডি ডুয়েনের বন্দুক দিয়ে সেই ক্রিয়েচারটিকে মারার চেষ্টা করে, কিন্তু বন্দুকের কোনো প্রভাবই সেই ক্রিয়েচারের উপর পড়ে না। হঠাৎ ক্রিয়েচারটি লাফ দিয়ে আক্রমণ করতে যায়। অ্যান্ডি আতঙ্কে দৌড়াতে শুরু করে, আর পালাতে গিয়ে অ্যান্ডি একটি খাদে পড়ে যায়।
নিচে পড়ে যাওয়ার পর যখন সে উপরে তাকায় তখন সে দেখে মাকড়সাটি ফাটলের মধ্যে ঢোকার চেষ্টা করছে। ভয়ে দিশেহারা অ্যান্ডি প্রাণপণে দৌড়াতে থাকে। মাকড়সাটি ওপর থেকে তাকে তাড়া করে, মাঝে মাঝে লম্বা পা বাড়িয়ে তাকে আশ্রানোর চেষ্টা করে। ভাগ্যের জোরে অ্যান্ডি সব আক্রমণ থেকে বেঁচে যায়, কিন্তু তখন এআই তাকে মনে করিয়ে দেয় তার অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। আসলে পড়ে যাওয়ার ফলে তার স্পেস স্যুটে একটি ছিদ্র হয়ে গেছে। তখন সে তাড়াতাড়ি করে তার ইমার্জেন্সি স্প্রে ব্যবহার করে সেই ছিদ্র বন্ধ করে দেয়। ঠিক তখনই রেডিও ফ্রিকোয়েন্সিতে ডুয়েনের কণ্ঠ শোনা যায়। ডুয়েন সাহায্যের জন্য চিৎকার করছিল। সে তখনও জীবিত ছিল এবং প্রচুর মাকড়সার সঙ্গে লড়াই করছিল। নওয়ামি তখন ডুয়েনের কাছে গিয়ে তাকে সাহায্য করার জন্য বলে, কিন্তু অ্যান্ডি এতটাই ভয় পেয়েছিল যে সে কোনো মতেই আর সেই মাকড়সাগুলোর মুখোমুখি হতে চায় না। প্রথমে সে সরাসরি সাহায্য করতে অস্বীকার করে দেয়, কিন্তু নওয়ামির অনেক বোঝানোর পর সে রাজি হয়ে যায়। এরপর অ্যান্ডি সেখানে পৌঁছে যায় যেখানে তাদের স্পেসশিপটি ক্র্যাশ হয়েছিল। সেখানে সে ডুয়েনকে দেখতে পায়। সে মরিয়া হয়ে মাকড়সাগুলোর সাথে লড়াই করছিল এবং ফ্লেয়ার গান ছুটছিল। অ্যান্ডিকে দেখে ডুয়েন সম্ভবত ক্রিয়েচারদের দুর্বলতা সম্পর্কে বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটি ক্রিয়েচার লাফিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ডুয়েন প্রাণপণ চেষ্টা করেও ক্রিয়েচারটির সঙ্গে পেরে ওঠে না এবং সে সেখানেই মারা যায়। অ্যান্ডি তখন আতঙ্কিত হয়ে একটি পডের পেছনে লুকিয়ে পড়ে। তার চারপাশে আরো অনেক ক্রিয়েচার ছিল। তখন অ্যান্ডি কোনো রকমে সেখান থেকে পালিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু মাঝপথে হঠাৎ করে সে কিছু জোনাকি পোকার মতো প্রাণী দেখতে পায়। সেগুলো দেখে প্রথম তার খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু সেই পোকাগুলো হঠাৎ করে লাল হয়ে অ্যান্ডিকে আক্রমণ শুরু করে। তারপরে অ্যান্ডি সেখান থেকে কোনো রকমে পালায়। পালানোর সময় অ্যান্ডি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন সে বুঝতে পারে সেই জোনাকি পোকাগুলো হয়তো কোনো কিছুর জন্য ভয় পেয়ে গেছিল, এবং তখন সেখানে দেখা যায় হঠাৎ করে মাটি ফেটে যায় এবং একটি বিশাল প্রাণীর মুখ মাটি থেকে বেরিয়ে আসে। প্রাণীটি অ্যান্ডিকে ধরে ফেলে এবং আঠালো পদার্থ দিয়ে তার সারা শরীর ঢেকে দেয় যাতে সে নড়াচড়া করতে না পারে। প্রাণীটি ধীরে ধীরে অ্যান্ডিকে তার মুখের ভেতর নিতে শুরু করে। অ্যান্ডি একেবারেই সেই প্রাণীর মুখের ভিতরে চলেই যাবে, ঠিক এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। সে তার এআইকে জানায় তার হার্ট অ্যাটাক হচ্ছে। এর ফলে সঙ্গে সঙ্গে এআই তার স্যুটের ডিফ্রিলেটর সক্রিয় করে একটি শক দেয়, আর সেই শক অ্যান্ডির সাথে সাথে সেই প্রাণীর দেহ তীব্র প্রভাব ফেলে, যার ফলে প্রাণীটা তীব্র যন্ত্রণা পেয়ে অ্যান্ডিকে মুখ থেকে বাইরে ছুঁড়ে মারে। এরপর অ্যান্ডি দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে অন্য একটি এলাকায় প্রবেশ করে। সেখানে একটি গাছের কাণ্ডের মতো একটি গহ্বর ছিল। সেখানে প্রাণীটি পৌঁছাতে পারছিল না, তবে সেখানে একটি গর্তও ছিল, আর অ্যান্ডি সেই গর্ত থেকে নিচে পড়ে যায়। সে তখন সোজা জোনাকিদের বাসার মধ্যে গিয়ে পড়ে। অ্যান্ডি তখন সেই বাসা থেকে বেরোনোর চেষ্টা করে। তখন জোনাকিগুলো লাল হয়ে যায় এবং তাকে আক্রমণ করতে শুরু করে দেয়। তবে অ্যান্ডি যখন সেই গর্ত থেকে বেরিয়ে আসে তখন জোনাকি পোকাগুলো তাকে ছেড়ে দেয়। তবে সেই সময় এআই তাকে জানিয়ে দেয় যে তার অবশিষ্ট অক্সিজেন কেবলমাত্র বোরিয়ালিসে পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু নওয়ামিকে বাঁচানোর জন্য নয়। তাই নওয়ামি তাকে স্পেসশিপে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে যাতে অন্তত অ্যান্ডি বেঁচে থাকতে পারে, কিন্তু অ্যান্ডি হার মানতে রাজি ছিল না। সে দৃঢ় সংকল্প নিয়ে নওয়ামির দিকে ছুটে যায়, কিন্তু তখনই তার অক্সিজেন ফুরিয়ে আসে এবং তার শ্বাসকষ্ট হতে শুরু হয়। অবশেষে সে মাটিতে পড়ে যায়, কিন্তু নিজের ইচ্ছা শক্তি দিয়ে অ্যান্ডি আবারও উঠে দাঁড়ায় এবং এগোতে থাকে। অবশেষে সে নওয়ামির কাছে পৌঁছে যায়। নওয়ামি তাড়াতাড়ি তার পট খুলে তাকে ভেতরে টেনে নেয়। এতে অ্যান্ডি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আসলে নওয়ামির একটি পা পডের মধ্যে আটকে গেছিল, এর কারণে সে বের হতে পারছিল না। অ্যান্ডি তখন তার পা মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তার হাত দিয়ে সেটা করা সম্ভব ছিল না। ভাগ্যক্রমে নওয়ামির হাই রেঞ্জের কারণে তার ইমার্জেন্সি কিটে উন্নত যন্ত্র ছিল। সেগুলো ব্যবহার করে অ্যান্ডি তার পা মুক্ত করতে সক্ষম হয়। তারপর তারা দুইজন কিছুক্ষণ বিশ্রামের পরে ফ্লেয়ার গান এবং রিপেয়ার স্প্রে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নওয়ামি তার পা ব্যথার কারণে স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না।
এমন সময় মাকড়সার ঝাঁক তাদের চারপাশে ঘিরে ধরে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে আর তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। মাকড়সাগুলো তাদেরকে তাড়া করছিল। হঠাৎ করে নওমি হোঁচট খেয়ে পড়ে যায়। অ্যান্ডি তখন দ্রুত একটি ঢালু পথ দিয়ে স্লাইড করে নামতে সাহায্য করে। এদিকে চারপাশে মাকড়সাগুলো তাদেরকে আরও ঘিরে ফেলেছে। তখন হঠাৎ নাওমির সামনে একটি মাকড়সা এসে পড়ে এবং সে একটি ফ্লেয়ার গান মাকড়সাটির ওপর ছুঁড়ে মারে। তখন তীব্র আলো এবং তাপের কারণে মাকড়সাটি অনেক দূরে ছিটকে পড়ে। এরপর তারা আরও সামনে এগিয়ে চলে এবং তখন তারা কন্ট্রোল প্যানেলের কাছে চলে আসে। মাকড়সাগুলো ক্রমাগত তাদের দিকে ছুটে আসছিল। ঠিক এমন সময় একটি মাকড়সা তাদের কাছাকাছি পৌঁছে যায়। তখন নওমি দ্রুত একটি দরজা বন্ধ করে সেই পথ আটকে দেয়। দরজা বন্ধ হওয়ার সময় সেই মাকড়সাটি দরজায় কেটে মারা যায়। নওমি এবং অ্যান্ডি স্পেসশিপের ভেতরে গিয়ে বুঝতে পারে যে স্পেসশিপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা তখন দেখতে পায় স্পেসশিপের ভেতরে এখনো অনেক সরঞ্জাম রয়েছে এবং সেখানে একটি স্থিতিশীল বায়ুমণ্ডল রয়েছে, যেটা তাদের বেঁচে থাকার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করেছে। ঠিক তখনই হঠাৎ তারা স্পেসশিপের ভেতর একটি প্রাণী দেখতে পায়, যেটা বাইরের মাকড়সাগুলোর মতোই দেখতে ছিল। আতঙ্কিত হয়ে তখন দুজনই লুকিয়ে পড়ে এবং প্রাণীটির চলে যাওয়ার জন্য অপেক্ষা করে। যখন চলে যায় তখন আবার তারা এগিয়ে যায়। ঠিক তখনই স্পেসশিপের এক জায়গায় একটি ছাদ খুলে যায় এবং সেই ছাদ থেকে একটি ভয়ঙ্কর ক্রিয়েচার ভেতরে ঢুকে পড়ে। অ্যান্ডি তখন সেই ভয়ানক ক্রিয়েচার থেকে বাঁচার জন্য দ্রুত দরজা বন্ধ করে দেয়, কিন্তু নওমি তখন অ্যান্ডিকে রাগ করে বলে যে আমরা এখন এয়ারলকের ভেতর আটকে পড়েছি। এর মধ্যে ডান পাশের দরজাগুলোর উপর ক্রিয়েচাররা আক্রমণ করতে শুরু করে দেয়। আতঙ্কিত হয়ে অ্যান্ডি বাঁ পাশের দরজাগুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। ফলে তারা দুজনেই হতাশ হয়ে যায় এবং অ্যান্ডি তখন তার পরিবারের কথা চিন্তা করতে থাকে। তার পরিবার একটা দুর্ঘটনায় মারা যায় আর সেই দুর্ঘটনার জন্য সে নিজেকেই দায়ী মনে করে। নওমি তখন অ্যান্ডিকে বলে যে আমি আজ বেঁচে আছি শুধুমাত্র তোমার কারণে, তুমি খারাপ মানুষ নও অ্যান্ডি। এরপর দুজনেই একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরে। মনে হচ্ছিল এটি তাদের শেষ মুহূর্ত ছিল। কিন্তু ঠিক তখনই নওমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখে অ্যান্ডির স্যুটে জোনাকির একটি চাক আটকে আছে। তারা পুরোপুরি বিষয়টা বুঝে ওঠার আগেই পাশের এয়ারলক দরজা ভেঙে ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। অ্যান্ডি দ্রুত তার স্যুট থেকে জোনাকির সেই চাকটি ক্রিয়েচারদের দিকে ছুড়ে দেয়। তারপর দেখা যায় সেই জোনাকিগুলো ক্রিয়েচারদের উপর আক্রমণ করতে শুরু করে দেয়, যার ফলে ক্রিয়েচারটি পেছনে সরে যেতে বাধ্য হয়। তখন সুযোগের সদ্ব্যবহার করে নওমি এবং অ্যান্ডি মেইন কন্ট্রোল প্যানেলের একটি বোতাম টিপে দেয় এবং অন্য একটি দরজা খুলে ফেলে। এরপর পালানোর সময় তারা দেখতে পায় তারা একটি বিপজ্জনক উঁচু প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। বিকল্প কোনো পথ খুঁজে পাওয়ার আগেই সেই মাকড়সাটি জোনাকিদের সরিয়ে তাদের দিকে এগিয়ে আসে। তখন নওমি আর অ্যান্ডি একটি সাহসী সিদ্ধান্ত নেয় আর সেই মাকড়সার আক্রমণ থেকে বাঁচতে তারা প্ল্যাটফর্ম থেকে নিচে লাফিয়ে পড়ে। মাকড়সাটিও তাদের পিছু পিছু নিচে লাফ দেয়। এরপর আর কোনো উপায় না পেয়ে অ্যান্ডি একটি রিপেয়ার স্প্রে প্রাণীটির মুখে ছুঁড়ে মারে। প্রাণীটি তখন স্প্রেটি কামড়ে ধরে আর সেটা ফেটে গিয়ে তার মুখে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিভ্রান্তি এবং যন্ত্রণার জন্য প্রাণীটি কিছুক্ষণের জন্য পিছিয়ে যায়। ফলে তারা পালানোর জন্য একটি সুযোগ পায়, কিন্তু ঠিক তখনই প্রাণীটি আবার সিলিং দিয়ে উপরে উঠে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তারা দুজনেই মাটিতে পড়ে যায়। নওমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর প্রাণীটিকে বিভ্রান্ত করার জন্য দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সে অ্যান্ডিকে চিৎকার করে বলে, তুমি এমন কিছু একটা পরিকল্পনা করো যাতে এটাকে মারা যায়। তখন অ্যান্ডি এআইকে একটি ভালো পথ খোঁজার নির্দেশ দেয়, যেটা একদম ভালো অবস্থাতে আছে। এআই জানায় পথটি উপরের স্তরে রয়েছে। সময় নষ্ট না করে সে উপরের দিকে উঠে যায় আর পডের ভিতরে গিয়ে স্পেসশিপের সমস্ত আলো বন্ধ করে দেয়, যার ফলে পুরো স্পেসশিপটি অন্ধকারের ভেতরে ডুবে যায়। নওমি তখন একটি স্টোরেজ বাক্সে লুকিয়ে পড়ে। সেখানে সে কিছু ইমার্জেন্সি লাইট খুঁজে পায়। এরপর অ্যান্ডি এআইকে পটটি ইনজেক্ট করার জন্য বলে, কিন্তু এআই তাকে জানায় যে সে সব পাওয়ার বন্ধ করে দিয়েছে।
তাই তাকে ম্যানুয়ালি এটা করতে হবে। তাই বাধ্য হয়ে অ্যান্ডি পডের ভেতরে প্রবেশ করে এবং এআইকে সেই পডের সঙ্গে কানেকশন করে দেয়। অন্যদিকে নওমি সেই ইমার্জেন্সি লাইটগুলো নিজের শরীরে লাগিয়ে বাইরে বেরিয়ে আসে, যাতে প্রাণীটির মনোযোগ তার দিকে চলে যায়। এরপর অ্যান্ডি তার ছেলের খেলনাগুলো দেখে আর এআইকে বিদায় জানিয়ে ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর সেই ক্রিয়েচারটি যখন পডের নিচে চলে আসে, ঠিক সেই মুহূর্তে অ্যান্ডি পডটিকে সেই বিশাল ক্রিয়েচারের গায়ের উপরে ফেলে দেয়, যার ফলে সেই ক্রিয়েচারটি পডের নিচে পিষে পুরোপুরি মারা যায়। নওমি দৌড়ে অ্যান্ডির কাছে এসে পৌঁছায়। তখন সে কাঁদতে থাকে, কারণ তার মনে হচ্ছিল অ্যান্ডি হয়তো মারা গেছে। কিন্তু নওমির কান্নার আওয়াজ শুনে অ্যান্ডি জ্ঞান ফিরে পায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা একটি উঁচু জানলার দিকে তাকিয়ে আছে, আর তারা সেই অজানা গ্রহে প্রথম সূর্য ওঠা দেখতে পায় এবং তারা একে অপরের হাত ধরে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফিরে আসবো পরবর্তীতে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।